তো আমাদের জিওমেট্রিক্যাল অপটিক্স মোটামুটি শেষ। ওকে, আমরা এবারে ফিজিক্যাল অপটিক্সটা শুরু করব। ফিজিক্যাল অপটিক্স আমাদের মূলত তিনটে চ্যাপ্টার রয়েছে। প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট বা আলোর ব্যতিচাপ, যেখানে আমরা হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে শুরু করব। ইন্টারফারেন্স অফ লাইট। সেখানে যেটা পড়বো সেটা হচ্ছে ডিফ্র্যাকশন অফ লাইট, আলোর অপবর্তন। এবং থার্ড যেটা পড়বো সেটা হচ্ছে পোলারাইজেশন অফ লাইট বা আলোর সমবর্তন। এই তিনটা মূলত আমাদের মেইন চ্যাপ্টার রয়েছে তিনটে। ওকে, ফিজিক্যাল অপটিক্স। তো ইন্টারফারেন্স চ্যাপ্টারটা একটু বড় তুলনামূলকভাবে, এই দুটো একসাথে একটা ক্লাসে শেষ হয়ে যেতে পারে। বাট ইন্টারফারেন্সটা অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে। ফার্স্ট পার্ট হচ্ছে হাইগেন্স প্রিন্সিপাল। ওকে, হাইগেন্স প্রিন্সিপাল যে বেসিক ওয়েভ থিওরি, ফার্স্ট যে ওয়েভ থিওরি, যে ফিজিক্যাল অপটিক্সের মধ্যে কি পড়া হচ্ছে, এই ওয়েভ থিওরি পড়া হবে। ওয়েভ, লাইট এজ ওয়েভ, এই জন্য অনেক সময় ওয়েভ অপটিক্সও বলা হয়। অনেক সময় বলা হয়। তো এই ইন্টারফারেন্স লাইন দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে হাইগেন্স প্রিন্সিপাল, আর একটা হচ্ছে যে ইন্টারফারেন্স লাইটটা মূলত পড়বে। তো আমরা আজকে হাইগেন্স প্রিন্সিপালটা স্টার্ট করব। আর হাইগেন্স প্রিন্সিপাল করতে গেলে প্রথমে যেটা ধারণা দরকার সেটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট সম্পর্কে, তরঙ্গ মুখ সম্পর্কে ধারণা দরকার। এটা আমি সাউন্ড পড়ানোর সময় এবার বলেছিলাম যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন বাই দিস ওয়েভ ফ্রন্ট। ওকে, সো our topic is today wave front and Huygens principle. Okay, so our topic of discussion is wave front and Huygens principle. Huygens principle. তরঙ্গ মুখ, wave front means তরঙ্গ মুখ এবং হাইগেন্সের নীতি এবং হাইগেন্সের নীতি। ওয়েভ ফ্রন্ট এবং হাইগেন্সের নীতি। ওকে, প্রথমে আমরা তরঙ্গ মুখ সম্পর্কে করব। প্রথম তরঙ্গ মুখটা কি? একটা ওয়েভের যে সমদশা সম্পন্ন বিন্দুগুলো থাকে সেগুলো যদি আমি যোগ করি, একটা ওয়েভের সমদশা সম্পন্ন বিন্দু, সেই বিন্দুগুলোকে যদি আমি সব যোগ করি তাহলে আমরা যে জায়গাটা পাবো, মানে যে সঞ্চার পথটা পাবো, সেটা হচ্ছে তরঙ্গ মুখ। তাহলে সমদশা সম্পন্ন কণাগুলির সঞ্চার পথ তরঙ্গ মুখ লিখতে পারি আমি, সমদশা সম্পন্ন কণাগুলির সঞ্চার পথ, মেন ডেফিনেশন। সমদশা সম্পন্ন কণাগুলির সঞ্চার পথ। ওকে, এটাকে আমরা তরঙ্গ মুখ বলছি। ফর এক্সাম্পল আমি বলতে পারি, আমরা যখন জলের মধ্যে কোনো ঢিল ফেলে দিই, জলের মধ্যে কোনো একটা জায়গায় ঢিল ফেলে দেওয়া হয়, তারপরে কি ওয়েভগুলো সৃষ্টি হয় এরকম ভাবে। পরপর এক জায়গায় উঁচু হয়, তারপরটা আবার নিচু হয়, তারপরে আবার একটা অংশ উঁচু আমরা দেখতে পাই, তারপর আবার একটা অংশ নিচু দেখতে পাই। এগুলোকে মূলত আমরা ক্রেস্ট আর ট্রাপ বলে থাকি, মানে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ। তরঙ্গ শীর্ষ বা এগুলোকে আমরা ক্রেস্ট বলে থাকি, আর তরঙ্গ পাদ এটাকে আমরা ট্রাপ। ওকে, তো এইভাবে আমরা বলি যে এটা হচ্ছে ক্রেস্ট এন্ড দিস ইজ নন এজ ট্রাপ। এবারে বিষয় হচ্ছে যে এই যে তরঙ্গ শীর্ষের উপর অবস্থিত সব কণাগুলো হচ্ছে সমদশা, আবার তরঙ্গ পাদের উপর অবস্থিত সব কণাগুলো হচ্ছে সমদশা সম্পন্ন। তাহলে এইগুলোকে আমরা ওয়েভ ফ্রন্ট হিসাবে ট্রিট করতে পারি।
এবারে এই যে ওয়েভ ফ্রন্টের কথাটা বলছি, যে ওয়েভ ফ্রন্টটা কত ধরনের হতে পারে সেটা আমাদেরকে বুঝতে হবে। এটা ডিপেন্ড করছে মূলত এই সোর্স অফ ওয়েভটার উপর। সোর্স অফ ওয়েভটার উপর সোর্সটা কিরকম। তো এখানে আমরা মূলত লাইট সোর্সের কথা বলবো, কারণ আমরা লাইট পড়ছি, জেনারেল ওয়েভ আমরা পড়ছি। লাইট অ্যাজ এ হাইগেন্স লাইটকে অ্যাজ এ লঙ্গিচুডিনাল ওয়েভ হিসেবে ট্রিট করেছিলেন। হাইগেন্স লাইটকে লঙ্গিচুডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলছে। লঙ্গিচুডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসেবে ট্রিট করেছিলেন। এবং এই হাইগেন্সের নীতির সাহায্যে আমরা যে ল অফ রিফ্লেকশন, লজ অফ রিফ্লেকশন মানে আলোর যে প্রতিফলনের সূত্র, এবং যে লজ অফ রিফ্র্যাকশন মানে আলোর যে প্রতিসরণের সূত্র, সেগুলো আমরা প্রমাণ করতে পারবো। তার মানে সেই সময় এক্সিস্টিং যে থিওরি ল অফ রিফ্লেকশন এবং ল অফ রিফ্র্যাকশন, সেগুলো কিন্তু হাইগেন্সের নীতির সাহায্যে ডিসকাস করা যাচ্ছে বা প্রুফ করা যাচ্ছে। তার মানে অ্যাট দ্যাট টাইম দিস হাইগেন্স প্রিন্সিপাল or the Huygens theory of longitudinal wave is correct, you can say, সেই সময় আমরা বলতে পারি ঠিক। পরবর্তী ক্ষেত্রে কিছু ডিসক্রিপেন্সি আসবে, মূলত ডিফ্র্যাকশনও কিন্তু ব্যাখ্যা করা যাবে বাই ইউজিং হাইগেন্স প্রিন্সিপাল। বাট পোলারাইজেশন লাইট যখন আমরা পড়তে যাব, সেখানে হাইগেন্স প্রিন্সিপাল আর কাজ করবে না। আমাদেরকে ওইখানে তখন যে ইলেকট্রোম্যাগনেটিক যে থিওরি ম্যাক্সওয়েলের, সেই ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কিন্তু ইউজ করতে হবে। তো আপাতত আমরা দেখি যে ওয়েভ ফ্রন্ট অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ সোর্স ওয়েভ ফ্রন্টটা কি রকম হতে পারে। ওকে, সো ভেরিয়াস টাইপস অফ ওয়েভ ফ্রন্ট, বিভিন্ন প্রকারের তরঙ্গ। প্রথমে 1 নম্বরে বিন্দু উৎস বলবো, বিন্দু উৎস, পয়েন্ট সোর্স। ওকে, সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, তো বুঝতে পারছি এই পয়েন্টটা থেকে থেকে যদি সমদশা সম্পন্ন বিন্দু হয়, 3 ডাইমেনশনাল প্লেনে, 3 ডাইমেনশনাল স্পেসে এটা স্ফিয়ার হবে। একটা বিন্দু থেকে সম দূরত্বে যদি বিন্দুগুলো দেখি চারদিকে 3 ডাইমেনশনে, সেটা একটা গোলকের তল হবে। তাই সেক্ষেত্রে আমার যে ওয়েভ ফ্রন্টগুলো হবে, যে ওয়েভ ফ্রন্টগুলো হবে, সেই ওয়েভ ফ্রন্টগুলো এরকম টাইপের হবে। আচ্ছা, আগে এটা এখানে সাম কনসেন্ট্রিক স্ফিয়ার হবে আর কি। এটা ওয়েভ ফ্রন্ট, স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হবে। বিন্দুর সাথে যেটা হবে সেটা যে গোলীয় তরঙ্গ মুখ। বা এটাকে আমি বলতে পারি স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। গোলীয় তরঙ্গ মুখ বা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। এখান থেকে আমি বিভিন্ন দিকে রে গুলো দেখাই, লাইটটা যে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে, তরঙ্গ মুখের সঙ্গে কিন্তু রে সবসময় পারপেন্ডিকুলার হয়, লম্ব হয়। তরঙ্গ মুখের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ওকে, এখানে তরঙ্গ মুখের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কেমন হবে? স্ফিয়ারই হবে। তো সেখান থেকে এরকম বিভিন্ন দিকে আউটওয়ার্ড, বিভিন্ন দিকে আউটওয়ার্ড। ওকে, এই যে আউটওয়ার্ড যে রেগুলার কথা বলা হচ্ছে, এই রেগুলারকে আমরা কি বলবো? রশ্মি বা রে। ঠিক, এগুলো সবসময় সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে, সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে। এটা কখন হচ্ছে? যদি বিন্দু উৎস থাকে, বাট যদি লাইন সোর্স থাকে বা রেখা উৎস, রেখা উৎস যদি হয় বা লাইন সোর্স যদি হয়, তাহলে সেক্ষেত্রে যে তরঙ্গ মুখটা সৃষ্টি হবে, তরঙ্গ মুখগুলো সৃষ্টি হবে, সেই তরঙ্গ মুখগুলো হবে সিলিন্ড্রিক্যাল। কেন সিলিন্ড্রিক্যাল?
আর সিম্পল আমি একটা সিলিন্ডার রাখলে বুঝতে পারবো ব্যাপারটা। আমি আগে সিলিন্ডারটা আঁকছি, তাহলে সুবিধা হবে। এটা যদি আমি লাইটের সোর্সটা বলি, লাইন সোর্স বলে যে রেখা উৎস, তাহলে এই রেখাটা যদি আমার এক্সিস বরাবর থাকে, তাহলে এখান থেকে বিভিন্ন দিকে যে রে গুলো যাবে সেটা এরকম হবে অফকোর্স। সেগুলো কি হচ্ছে, সিলিন্ডারের তলের সঙ্গে লম্বা হচ্ছে। এবং আমি এখান থেকে বুঝতে পারছি বিষয়টা যে এই সিলিন্ডারের অক্ষ থেকে একটা যদি লাইন সোর্স থাকে, লাইন সোর্স, তাহলে তার অক্ষ থেকে মানে লাইন সোর্স থেকে যদি সমদূরত্বে বিন্দুগুলো করি, সমদূরত্বে ত্রিমাত্রিক দেশে যদি সমদূরত্ব অবস্থিত পয়েন্টগুলোর কথা বলি, তাহলে সেগুলো যদি যোগ করি সবসময় একটা সিলিন্ডারই পাবো, 3 ডাইমেনশনাল প্লেনে স্পেসে। ওকে, তাহলে রেখা উৎস থেকে যে ওয়েভ ফর্মটা তৈরি হচ্ছে সেটা সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফর্ম তৈরি হচ্ছে, সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফর্ম। এবার যদি 3 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যদি আমার সোর্সটা ইনফিনিটি থাকে, সোর্সটা আকার আকৃতি যাই হোক, বাট সোর্স অ্যাট ইনফিনিটি আমি যদি বলি, সোর্স অ্যাট ইনফিনিটি আমি যদি বলি, অসীম দূরত্ব, অসীম দূরত্ব যদি সোর্স থাকে, তাহলে আমার রেগুলা কেমন হবে, রেগুলা থেকে কিন্তু আমি ধারণা করতে পারবো ওয়েভ ফ্রন্টটা কেমন হবে। কারণ রেগুলার সঙ্গে কিন্তু ওয়েভ ফ্রন্টের যে সারফেসটা বা তলটা যে প্রস্থচ্ছেদটা, সেটা কিন্তু সবসময় লম্ব হয়। তাহলে আমরা এখানে জানি যে ইনফাইনাইট যদি সোর্স থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কতগুলো কি পাবো, প্যারালাল লাইন পাবো, প্যারালাল লাইন পাবো, লাইট রেগুলো যদি প্যারালাল হয়, তাহলে সেক্ষেত্রে লাইট রেগুলো যদি প্যারালাল হয়, তাহলে সেক্ষেত্রে আমার এর প্রস্থচ্ছেদটা কেমন হওয়া উচিত, প্রস্থচ্ছেদের একটা প্লেন সারফেস হওয়া উচিত, লাইক দিস। এরকম একটা প্লেন হওয়া উচিত, যে প্লেনটার প্রস্থচ্ছেদের সঙ্গে কি হচ্ছে, লম্ব হচ্ছে রেখাগুলো, তাহলে সেক্ষেত্রে ওয়েভ ফ্রন্টটা হবে সমতল, সমতল তরঙ্গমুখ বা প্লেন ওয়েভ ফ্রন্ট, প্লেন ওয়েভ ফ্রন্ট পাওয়া যাবে। প্লেন ওয়েভ ফ্রন্ট পাওয়া যাবে। ওকে, এবারে এছাড়াও এই সমান্তরাল রশ্মি ছাড়াও কিন্তু আরো 2 ধরনের রশ্মি হয়, একটা হচ্ছে কনভার্জেন্ট, একটা হচ্ছে ডাইভার্জেন্ট রশ্মি। তাহলে আমি যে রশ্মির দিক থেকে যদি তুলনা করি, তাহলে আরো 2 ধরনের তরঙ্গমুখ পাওয়া যেতে পারে, একটাকে বলা হবে কনভার্জেন্ট ওয়েভ ফ্রন্ট, একটাকে বলা হবে ডাইভার্জেন্ট ওয়েভ ফ্রন্ট। ওকে, যদি আমার ডাইভার্জেন্ট বা কনভার্জেন্ট রে যদি হয়, সেটা তারও 2 ধরনের আমি ওয়েভ ফ্রন্টের কথা বলতে পারি, কনভার্জেন্ট এন্ড ডাইভার্জেন্ট ওয়েভ ফ্রন্ট। কিন্তু অ্যাকচুয়ালি ওয়েভ ফ্রন্টটা 3 রকমেরই, কনভার্জেন্ট ডাইভার্জেন্টে কিন্তু অ্যাকচুয়ালি স্ফেরিক্যালেরই অংশ। কারণ আমার যদি এরকম একটা ওয়েভ ফ্রন্ট থাকে, যেটাকে আমরা জাস্ট কনভার্জেন্ট ডাইভার্জেন্ট ওয়েভ ফ্রন্ট বলবো না, এটা কনকেভ অ্যান্ড কনভেক্স বলতে পারি ওয়েভ ফ্রন্টটাকে, উত্তল এবং অবতল। ডিউ টু কনভার্জেন্ট অ্যান্ড ডাইভার্জেন্ট রে বা the form you can say is concave and convex, concave and convex wave front, concave and convex wave front। ওকে, তাহলে সেটা কিরকম হবে, তো সেটা একটা স্ফিয়ারের পার্ট, এরকম হবে অথবা এরকম হবে, একটা স্ফিয়ারের পার্ট হচ্ছে। ওকে, সেটা কি জন্য হচ্ছে, মূলত ডাইভার্জিং আর কনভার্জিং রে এর জন্য হচ্ছে। যেমন সাপোজ আমার এখানে কতগুলো, যদি আমি বলি যে আমার ডাইভার্জিং রে আছে একটা পয়েন্ট থেকে, নির্দিষ্ট পয়েন্ট থেকে আমার কতগুলো ডাইভার্জিং রে এরকম আছে, তাহলে আমি এদের যদি
সাপেক্ষে যদি আমি একটা তল আঁকতে চাই যার তলটার সঙ্গে লম্ব, তাহলে সেটা এরকম ধরনের একটা তল, তবে এটার সঙ্গে লম্ব হচ্ছে, তলটার সঙ্গে লম্ব হচ্ছে রশ্মিগুলো। সিমিলারলি যদি এমন হয় যে রশ্মিগুলো একটা পয়েন্টে এসে মিলতে চাইছে, সাপোজ রশ্মিগুলো একটা পয়েন্টে এসে মিলতে চাইছে, এটা কি কনভার্জেন্ট রে? তাহলে সেক্ষেত্রে আমার ওয়েভ ফ্রন্টটা কেমন হবে? এটা হবে ওয়েভ ফ্রন্টটা এখানে সঙ্গে লম্ব হবে, এখানে সঙ্গে লম্ব হবে, এখানে সঙ্গে লম্ব হবে, ঠিক আছে? এটা সেই অনুযায়ী কিন্তু আমি কনকেভ ওয়েভ ফ্রন্ট এবং কনভেক্স ওয়েভ ফ্রন্ট এবং কনভেক্স ওয়েভ ফ্রন্ট কিন্তু পাচ্ছি। Is it clear? So these are various types of wave front that we have. এখন এই ওয়েভ ফ্রন্টটা কিভাবে প্রোপাগেট করবে এক জায়গা থেকে আরেক জায়গাতে, যে এই রেট এইদিকে মানে কি, এইদিকে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওয়েভটা প্রোপাগেশনের ডিরেকশন, ওয়েভটা দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে ওয়েভটার প্রোপাগেশন মানে কি, অ্যাকচুয়ালি এই ওয়েভ ফ্রন্টটা এগিয়ে যাচ্ছে, ওয়েভ ফ্রন্ট অ্যাকচুয়ালি এগিয়ে যাচ্ছে। এই যে ওয়েভ ফ্রন্ট গুলো এগিয়ে যাচ্ছে, সেটা প্লেন ওয়েভ ফ্রন্ট হোক, কনকেভ ওয়েভ ফ্রন্ট হোক, কনভেক্স ওয়েভ ফ্রন্ট হোক, স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হোক, সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট হোক, যাই ওয়েভ ফ্রন্ট হোক, সেই ওয়েভ ফ্রন্টের প্রোপাগেশনটা কিভাবে হচ্ছে তার লজিকটা কি, সেই ওয়েভ ফ্রন্টের প্রোপাগেশনটা কিভাবে হবে সেটা সংক্রান্তই হাইগেন্স একটা প্রিন্সিপাল দিয়েছিলেন, যেটাকে আমরা হাইগেন্স প্রিন্সিপাল বলে থাকি। তাহলে হাইগেন্স প্রিন্সিপালটা মূলত হচ্ছে যে কিভাবে একটা ওয়েভ ফ্রন্ট প্রোপাগেট করবে। ওকে, ওই জন্য বলা হয় যে তরঙ্গমুখের বিস্তার সংক্রান্ত হাইগেন্সের নীতি। ওকে, তাহলে হাইগেন্স প্রিন্সিপাল ফর ওয়েভ ফ্রন্ট প্রোপাগেশন। So our topics is, this is the most important for exam purpose. এগুলো থেকে শর্ট কোশ্চেন পড়ে এতক্ষণ যা পড়ালাম, বাট এই টপিকসটা কিন্তু ডাইরেক্ট কোশ্চেন পড়ে, ল্যাঙ্গুয়েজটা কিন্তু বই থেকে লিখবে তোমরা, আমি জাস্ট অ্যানালাইসিসটা করে দিচ্ছি। ব্যাপারটা কি, হাইগেন্স প্রিন্সিপাল। এটা মূলত কি সংক্রান্ত, ওয়েভ ফ্রন্ট প্রোপাগেশন সংক্রান্ত, যে একটা ওয়েভ ফ্রন্ট কিভাবে প্রোপাগেশন হয় একটা এক্সপ্লেনেশন দিয়েছিলেন জাস্ট হাইগেন্স। ওকে, কি এক্সপ্লেনেশন? সাপোজ আমি ধরে নিচ্ছি যে কোনো একটা ওয়েভ ফ্রন্ট আমি ধরবো প্রথম, সাপোজ আমি ধরে নিলাম একটা ডাইভারজেন্ট রে আছে, এটি মোর পপুলার, এইভাবেই ধরে ম্যাক্সিমাম বইতে, যে কোনো ওয়েভ ফ্রন্ট দিয়ে আমি করতে পারি। সাপোজ কতগুলো ডাইভারজেন্ট একটা রে, তার মানে এখানে যে ওয়েভ ফ্রন্ট তৈরি হবে সেটা ডাইভারজেন্ট ওয়েভ ফ্রন্ট। তো বলছে হাইগেন্স প্রথমে যেটা বলছে যে এই যে ওয়েভ ফ্রন্টটা রয়েছে, এই ওয়েভ ফ্রন্টের উপরে যে পয়েন্টগুলো রয়েছে না, এই প্রত্যেকটা পয়েন্টে এক একটা সোর্স। হাইগেন্স ফার্স্ট এটা বলছে যে এই প্রত্যেকটা পয়েন্টে এক একটা সোর্স। স্বাভাবিকভাবে এই প্রত্যেকটা পয়েন্ট যদি এক একটা সোর্স হয়, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টে কি করবে, ওয়েভ ফ্রন্ট দিবে এখান থেকে, প্রত্যেকটা পয়েন্টে কি করবে, ওয়েভ ফ্রন্ট দিবে, স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট দিবে, যেটা আমি সামনের দিকটা শুধু দেখাচ্ছি, পিছনের দিকটা দেখাচ্ছি, এই দিকটা দেখাচ্ছি না, কারণ রেটা সবসময় এই দিকে এগিয়ে যাবে। এবং হাইগেন্স এটাই বলেছিল, হাইগেন্সের মধ্যে পশ্চাৎবর্তী তরঙ্গমুখের কোনো অস্তিত্ব নেই, but he cannot explain this thing, he just say that there will be no wave front in the backward direction. কিন্তু এটা একটা প্রমাণ, ম্যাথমেটিক্যাল একটা প্রুফ আছে, আমি বলবো লাস্টে। বাট আপাতত এখানে এইটুকু বুঝলেই যথেষ্ট যে এই যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলো এক একটা নতুন উৎস হিসাবে কাজ করছে। তাহলে একটা ওয়েভ ফ্রন্ট দিবে, যে ওয়েভ ফ্রন্টের একটা অংশ এদিকে থাকবে, এটা আমি আঁকছি না, এটা স্ফিয়ারের মতো অংশ দিবে, এটা আমি আঁকছি না, আমি কোনটা আঁকছি, শুধু সামনের দিকে, অনলি সামনের দিকে আঁকছি। তাহলে এই যে আমি ওয়েভ ফ্রন্টগুলো পেলাম, এইবারে কি হবে, এদের যদি আমি একটা ট্যানজেন্ট অঙ্কন করি, স্পর্শক ট্যানজেন্সিয়াল প্লেন যদি আমি একটা অঙ্কন করি, ওকে, একটা যদি আমি ট্যানজেন্সিয়াল প্লেন অঙ্কন করি, ওকে, এই ট্যানজেন্সিয়াল প্লেনটার উপরে অবস্থিত যে প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্টগুলো বলছে আবার নতুন উৎস হিসেবে কাজ করবে, এগেইন they will act as
নিউ সোর্স, এগুলো গৌণ উৎস বলা হবে, আবার নতুন উৎস হিসেবে কাজ করে। কি করবো আমরা, আবার এখানে একটা স্পর্শক অঙ্কন করবো, এগেন সরি ট্যানজেনশিয়াল স্পর্শক, ট্যানজেনশিয়াল প্লেন আর কি, স্পর্শক মানে রেখা কিন্তু একটা তল, ত্রিমাত্রিক দিশে এটা বলা হচ্ছে। ওকে, তাহলে এই পয়েন্টগুলো আবার নতুন গৌণ উৎস হিসেবে কাজ করবে, আবার এরা এখান থেকে ওয়েভ ফ্রন্ট তৈরি করবে। এরকম ভাবে কনজিকিউটিভ ওয়েতে ওয়েভ ফ্রন্টটা এগিয়ে যাবে। ওকে, এটাই ছিল হাইগেনস প্রিন্সিপাল, যে এরকম ভাবে পরপর ওয়েভ ফ্রন্টটা এগিয়ে যাবে। আমি যে কোনো ওয়েভ ফ্রন্টের ক্ষেত্রে অ্যানালিসিস করতে পারি। আমি যদি একটা হলো সমান্তরাল রশ্মি বলতাম এরকম, তাহলে সেক্ষেত্রে আমার একটা প্লেন ওয়েভ ফ্রন্ট পাওয়া যেত, সেক্ষেত্রে আমার একটা প্লেন ওয়েভ ফ্রন্ট পাওয়া যেত এরকম। তাহলে সেই প্লেন ওয়েভ ফ্রন্টের ক্ষেত্রে কি হতো, প্লেন ওয়েভ ফ্রন্টের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে এরকম আমি আর একটা কি পেতাম, নতুন উৎস পেতাম, নতুন উৎস পেতাম। এটাকে আবার এখানে একটা স্পর্শক অঙ্কন করতাম, স্পর্শকের স্ট্রেট লাইন হতো, সেই স্পর্শকের উপর আবার প্রত্যেকটা বিন্দু, তার আবার নতুন উৎস, নতুন উৎস, আবার স্পর্শকীয় তল অঙ্কন করো, আবার নতুন উৎস, এরকমভাবে কনজিকিউটিভ ওয়েতে পরপর এগিয়ে যাবে। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট হাইগেনস প্রিন্সিপাল। এবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে হাইগেনস যেটা বলছে যে পশ্চাৎবর্তী তরঙ্গ মুখের কোনো এক্সিস্টেন্স নেই, দ্যার ইজ নো এক্সিস্টেন্স অফ ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্ট। ওকে, এর কারণটা কিরচফস এন্ড ভাইগটস্কি, কিরচফস এন্ড ভাইগটস্কি বলে দুজন সায়েন্টিস্ট ম্যাথামেটিক্যালি প্রুফ দিয়েছিলেন যে আমার যদি এই বরাবর সাপোজ ইন্টেন্সিটি আই হয় আর একটা পার্টিকুলার অ্যাঙ্গেল এট থিটা, এটাতে যদি আমার ইন্টেন্সিটি আই প্রাইম হয়, এটা প্রমাণ করা যায় ম্যাথমেটিক্যালি যে আই প্রাইমটা হবে প্রপোর্শনাল টু 1 প্লাস cos থিটা, এখানটা হাফ ফ্যাক্টর থাকবে, হাফ ইন্টু 1 প্লাস cos থিটা, এইটার সঙ্গে এই ইন্টেন্সিটিটা প্রপোর্শনাল হবে। তার মানে কি, যত আমি এইদিকে যাবো তত কি হচ্ছে, থিটাটা বাড়ছে, এদিকে গেলে থিটাটা বাড়ছে, তাহলে এখন যখন আমি ব্যাকওয়ার্ড ডিরেকশনে চলে যাচ্ছি তাহলে আমার থিটাটা কত হয়েছে, পাই 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আই প্রাইম কত হচ্ছে, প্রপোর্শনাল টু হাফ ইন্টু 1 plus cos pi, and this cos pi is minus 1, so this is half into 1 minus 1, that is 0, so I prime is equal to 0. তার মানে ব্যাকওয়ার্ড ডিরেকশনে কোনো লাইটের ইন্টেন্সিটি থাকছে না, তাই আমরা বলে থাকি যে লাইটটা সবসময় সামনের দিকে এগিয়ে যাচ্ছে with no backward wave front. This is all about the Huygens principle, and this is a mathematical proof given by Kirchhoff and Vygotsky, and this is not in our syllabus, but I have discussed it here for your conceptual clarity. Okay, so this is all about Huygens principle. এবার আমরা কি করব, এই হাইগেনস প্রিন্সিপালের সাহায্যে আলোর প্রতিফলন এবং প্রতিসরণের সূত্রটাকে প্রুফ করার চেষ্টা করব। ওকে, তো আমরা এবারে এগুলো ইউজ করে, এই হাইগেনস প্রিন্সিপাল ইউজ করে রিফ্লেকশনের যে ফর্মুলা, যে সূত্র আছে সেগুলো প্রমাণ করব। ওকে, তাহলে আমরা প্রথমে রিফ্লেকশন, লজ অফ রিফ্লেকশন প্রথমে যেটা করতে চাইবো সেটা হচ্ছে লজ অফ রিফ্লেকশন from Huygens principle. From Huygens principle. Okay, তো তার জন্য আমাকে প্রথমে ডায়াগ্রামটা আঁকতে হবে। This is the surface, এটা একটা সারফেস, এটা একটা ইনসিডেন্ট রে, এটা আরেকটা ইনসিডেন্ট রে,
এটা একটা রিফ্লেক্টেড রে, এটা আরেকটা রিফ্লেক্টেড। তাহলে ইনসিডেন্ট রেগুলো যদি প্যারালাল হয়, রিফ্লেক্টেড রেগুলো নিশ্চয়ই প্যারালাল হবে, অবভিয়াস। ওকে, এটা এখানে লম্বাটা মনে হচ্ছে। এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই, আর এদের যে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল আই আর হবে, সেটা আমি এই দিক দেখাচ্ছি। সেম হবে, আমার কি প্রুভ করতে হবে? আই ইজ ইকুয়াল টু আর। ওকে, এদের মাঝখানে যদি আমি আরেকটা রে নিই এক্সট্রা, আরেকটা রে নিচ্ছি, third, this point is A, suppose this point is B and this point is A. এবারে আমি যদি ওয়েভ ফ্রন্ট বলি, তাহলে এটা এগুলো কি তিনটে হচ্ছে প্যারালাল ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, তাহলে কি এদের সঙ্গে লম্ব হবে, এরকম একটা ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট হবে। ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্টে কি হবে আসবে, আলাদা কালার দিয়ে দেখাই, ব্লু কালার দিয়ে আমি ওয়েভ ফ্রন্ট দেখাচ্ছি। ওয়েভ ফ্রন্টে কিরকম হবে, এরকম হবে, দিস উইল বি দ্য ওয়েভ ফ্রন্ট। ওকে, প্লেন ওয়েভ ফ্রন্ট, এরকম ভাবে ওয়েভ ফ্রন্ট গুলো আসছে। সিমিলার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট গুলো কোন দিকে হবে, এগুলো হবে রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, এগুলো হবে রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। তাহলে এগুলোর মধ্যে যে ওয়েভ ফ্রন্টটা এই পয়েন্টে আছে, ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, এইখানে যে সেটা আমি দেখতে চাইছি, এটা হবে সেই ওয়েভ ফ্রন্ট, একটা ওয়েভ ফ্রন্ট। সিমিলারলি এইখানে একটা রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, যেটা এদের প্যারালাল হবে, সেটা এইখানে হবে, দিস উইল বি দ্য রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, ওয়ান অফ দ্য রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। ওকে, এবং এটার আমি নাম দিয়ে দিচ্ছি এ, suppose this point is P and this point is Q, here also B, this point is suppose P dash and this point is Q dash। তাহলে A P Q কি ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, আর B P dash Q dash কি রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। ওকে, এখন যদি আমরা সিম্পল জিওমেট্রি করে আমরা বুঝতে পারবো যে যদি এই অ্যাঙ্গেলটা আই হয়, তাহলে অবশ্যই এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আই হবে, দিস অ্যাঙ্গেল উইল অলসো বি আই। কেন না, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি খেয়াল রাখতে হবে, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি লম্ব, এখানে ওয়েভ ফ্রন্টের সঙ্গে কি হয়, রে লম্ব হয়। এই এই অ্যাঙ্গেলে যদি 90 ডিগ্রি হয় পি পয়েন্টটাতে, আবার আমি যদি এইখানটাতে লক্ষ্য করি, এই ইয়েলো কালার দিয়ে যেটা দেখানো হয়েছে, সেই যদি আমি এইখানে ওয়েভ ফ্রন্টটা সেম সেম যদি আমি নর্মালটা এইখানে অঙ্কন করি, সেম নর্মাল যদি আমি এইখানে অঙ্কন করি, তাহলে কিন্তু আমি এইখানে এটা যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই হয়, আমার এইটাও ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই হবে, অবভিয়াস দিস উইল অলসো বি আই। এবং এটা যদি আই হয়, তাহলে এটা আমার কত হবে, 90 মাইনাস আই হবে। তাহলে এই অ্যাঙ্গেলে যদি আমার 90 মাইনাস আই হয়, এটা যদি আমার 90 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি আই হবে। তাহলে আমি এই অ্যাঙ্গেলটাকে আই বলতে পারি, দিস অ্যাঙ্গেল উইল বি আই। ওকে, এখন এই অ্যাঙ্গেলে যদি আই হয়, আর এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এ কে সমান কত হবে, এটা যদি লম্ব হয়, এখানে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ কে কত হবে, এ ইজ ইকুয়াল টু যেটা হবে পিকে, সরি পিকে ইজ ইকুয়াল টু যেটা হবে পিকে, সেটা হবে এ কে সাইন আই, এ কে সাইন আই।
কারণ সাইন আই সমান লম্ব এখান থেকে সাইন আই সমান কত, সাইন আই সমান পিকে বাই একে, তুমি যদি লম্ব লম্ব পিকে একে অতিভুজ, তাহলে সাইন আই সমান যদি হয় পিকে বাই একে, তাহলে পিকে সমান কত হবে, সিম্পল একে সাইন আই, পিকে সমান একে সাইন আই। সিমিলারলি যদি আমি বলতে চাই এই অ্যাঙ্গেল যদি আর হয়, সেম হয়ে যেমন এইটা আই হলে এইটা আই হচ্ছে, সিমিলারলি এটা যদি আর হয় তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই আর হবে, দিস অ্যাঙ্গেল উইল অবভিয়াসলি আর। এবং ইন দ্যাট কেস আমি বুঝতে পারছি মানে কে পি ড্যাশটা হয়ে যাবে কে বি সাইন আর, কে পি ড্যাশ হয়ে যাবে কে বি সাইন আর। এখন এই এপিকিউ ওয়েভ ফ্রন্টের যে পি পয়েন্টটা, এই পি পয়েন্টটা কে বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে পি ড্যাশ বিন্দুতে পৌঁছেছে, তাহলে ওয়েভ ফ্রন্টের এই পয়েন্টটার এই পি থেকে পি ড্যাশ পয়েন্টে আসতে কতক্ষণ সময় লেগেছে, পি কে যেতে যতক্ষণ সময় লেগেছে আর কে পি ড্যাশ যেতে যতক্ষণ সময় লেগেছে তাদের যোগফল, এই যে প্রয়োজনীয় সময় টিটা কত হবে, পি কে ডিভাইড বাই সি, কারণ দূরত্ব বাই বেগ, তাহলে সি, সিটা কি আলোর বেগ, তাহলে পি কে বাই সি মানে দূরত্ব বাই বেগ মানে টাইম, তাহলে পি কে যেতে টাইম লেগেছে আর কে পি ড্যাশ যেতে যে টাইম লেগেছে এটা আমরা লিখতে পারি কে পি ড্যাশ বাই সি। তাহলে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্টের পি পয়েন্টার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্টের পি ড্যাশে পৌঁছাতে টাইম লেগেছে। এবারে পি কে কত, পি কে হচ্ছে একে সাইন আই, তাহলে আমি লিখতে পারি একে সাইন আই বাই সি প্লাস কেবি সাইন আর বাই সি। এবারে কেবি মানে কত, কেবি মানে হচ্ছে এবি মাইনাস একে, এবি মাইনাস একে, আমি লিখতে পারি একে সাইন আই বাই সি প্লাস এবি মাইনাস একে সাইন আর বাই সি। এখান থেকে একেটা কমন নেই, একেটা কমন হচ্ছে সাইন আই মাইনাস সাইন আর ডিভাইড বাই সি প্লাস এবি সাইন আর। আমরা আজকে সেকশন শুরু করব, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স গুণ কার্ভ ইন্টারফেসের মধ্যে। অ্যাকর্ডিং টু স্পাইরাল এটাতে চ্যাপ্টার 3, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এন্ড কার্ভ। আমরা এর আগে রিয়াকশনাল ডেরিভেটিভ এবং গ্রেডিয়েন্টের মধ্যে শিখেছি। যেটা ল অফ রিফ্লেকশন আমরা কিভাবে প্রুভ করি। ওকে,
এটা সারফেসটা একই রকম হবে আগের মতো, সব ছবিটা পুরো হুবহু আগের মতো, শুধুমাত্র এখানে রেগুলো রিফ্র্যাক্ট করবে। ওকে, আশা করছি করে বোঝা যাবে। একটা রে মাঝখানে নিয়ে নিই। So these are the incident ray, and these are the refracted ray. This is the mu1, this is mu2, and the velocity of light in this medium is v1, in this medium is v2, and আমরা জানি রিলেশন mu সমান c by v, তাহলে mu1 সমান কত হবে c by v1, তার মানে v1 সমান হবে c by mu1, v2 সমান c by mu2। ওকে, তাহলে এখানে আমি যদি ইনসিডেন্ট ওয়েভটার কথা বলি, ইনসিডেন্ট ওয়েভ কোনটা হবে, ডাইরেক্ট আমি এখানে ইনসিডেন্ট ওয়েভটা এটা হবে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, this will be the incident wave front which is perpendicular to the ray, and this will be the refracted wave front which is সরব তরঙ্গ। এবারে যে আমি এখানে লম্বটা অঙ্কন করি, this will be the লম্ব, পারপেন্ডিকুলার, নরমাল যা কিছু বলা যেতে পারে, এইটা হবে লম্ব। ওকে, সেম আগের মতোই, এইটা হচ্ছে আই ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর এই দিকে দেখাবো রিফ্র্যাকশন অ্যাঙ্গেলটা আর। আগের মতোই যদি এই অ্যাঙ্গেলটা আই হয় প্রমাণ করা যাবে এটা আই, সিমিলারলি যদি এইটা আর হয় প্রমাণ করা যাবে এটা, সেম ওয়ে, এক্স্যাক্টলি সেম ওয়ে। এখন এইটাকে আমরা নাম দিয়েছিলাম এ, এটাকে বি, তাহলে এটাকে নাম দেবো কে, এটাকে পি, এটাকে কিউ, এটাকে পি ড্যাশ, এটাকে কিউ ড্যাশ। তাহলে এ পি কে এই তিনটা থেকে কি পাবো আমি, যে পি কে সমান এ কে সাইন আই, পি কে সমান এ কে সাইন আই, আর কে পি ড্যাশ সমান কে বি সাইন আর, কে পি ড্যাশ সমান কে বি সাইন আর, সেম। এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটাকে কনসিডার করেছি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এইবারে আমরা কি টাইমটা জানতে চাইবো, যে ওয়েভটা এইখান থেকে এখানে আসতে কত সময় লাগছে, তাহলে টি, তাহলে টি সমান কত হবে, টি সমান হবে ই কে বাই ভি ওয়ান, কেন না এখানে ভেলোসিটি ভি ওয়ান, এখন তো সি হবে না, এইটাই ডিফারেন্স। আগেরটা দুটোই পি কে বাই সি আর কে পি ড্যাশ বাই সি করেছিলাম, বাট এখানে ভেলোসিটিটা আলাদা হবে কারণ মিডিয়ামগুলো আলাদা। এবার এবার ক্যালকুলেশন সেম, মানটা বসাবো এ কে সাইন আই ডিভাইড বাই ভি ওয়ান, কে পি ড্যাশ বসাবো কে বি সাইন আর ডিভাইড বাই ভি টু, তাহলে এটা কত হবে এ কে সাইন আই বাই ভি ওয়ান প্লাস কে বি মানে হচ্ছে যে এ বি মাইনাস এ কে, এ বি মাইনাস এ কে সাইন আর ডিভাইড বাই ভি টু। এখানে যে এ কে কমন নেই, ওর দেখে সাইন আই বাই ভি ওয়ান মাইনাস সাইন আর বাই ভি টু প্লাস এ বি সাইন আর বাই দিস ইজ দ্য টাইম টি। এবারে এই টাইমটা কোশ্চেন হচ্ছে কি, এই টাইমটা ইন্ডিপেন্ডেন্ট অফ কে হবে, উইথ দ্য সেম লজিক, যে লজিকটা আগে বলেছিলাম, যে কে ইন্ডিপেন্ডেন্ট হবে, যে জায়গায় পড়ুক না কেন পি থেকে পি আসতে টাইমটা সেম লাগবে, তার মানে the expression of time will be independent of ak। তাই যদি হয় if t is independent of ak, if t is independent of ak,
t is independent of vk. It is only possible if sin I by v1 minus sin r by v2 is equal to 0. That is sin I by v1 equal to sin r by v2. That is sin I by sin r is equal to v1 by v2. v1 মানে কত c by mu1, v2 মানে কত c by mu2, that is mu2 by mu1, and this is nothing but the Snell's law. So we can write it as sin I by sin r is equal to mu2 by mu1. This is nothing but the Snell's law. Okay. So this is all about Huygens principle. Okay. So এই চ্যাপ্টারটা প্রায় অর্ধেক শেষ, আরেকটা ক্লাস লাগবে যেটা আমরা বেদ চ্যাপ্টার করব। ওকে।